আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন অধ্যায়ের আরেকটি লেকচার নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিপূর্বে তোমাদের সাথে আলোর প্রতিফলন, প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলনের নিয়ম, দর্পণ, সমতল দর্পণ, গোলীয় দর্পণ, সুষম বা নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত বা অনিয়মিত প্রতিফলন, গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরু, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, ফোকাস তল, প্রধান অক্ষ, গৌণ অক্ষ, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি তোমরা পূর্বের লেকচারে যেভাবে মনোযোগী ছিলে, যেভাবে দেখার বা অনুধাবন করার চেষ্টা করেছো, আজকেও তার ব্যতিক্রম করবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, গোলীয় দর্পণের ক্ষেত্রে উত্তল এবং অবতল দুই ধরনের দর্পণ। এই দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ, এই দুটি টার্ম বা অপশনের মধ্যে একটি সম্পর্ক কিন্তু প্রতিপাদন করা আছে। সেটি হলো, আমি যদি একটু বোর্ডে লিখে তোমাদের দেখাতে চাই, আজকের যে আলোচনা তোমাদের সাথে করব সেটি গোলীয় দর্পণের ক্ষেত্রে গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ F is equal to R/2। সুপ্রিয় শিক্ষার্থীরা, গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ F is equal to R/2। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে ইতিপূর্বে যখন আমি আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমরা বক্রতার ব্যাসার্ধ দেখিয়েছিলাম মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব গোলীয় দর্পণের, সেটিকে আমরা বলেছিলাম বক্রতার ব্যাসার্ধ, যাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা। এবং মেরু এবং বক্রতার কেন্দ্রের যে মধ্য বিন্দু, সেটিকে কিন্তু আমরা প্রধান ফোকাস বলেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা। এই মেরু বা পোল থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে কিন্তু আমরা ফোকাস দূরত্ব বলেছিলাম এবং সেটিকে আমরা স্মল আর, স্মল এফ দিয়ে প্রকাশ করেছিলাম। সেজন্যই আমরা এখানে সেই সম্পর্কটিকে এভাবে লিখেছি, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আবার এই বিষয়টিকে এভাবে উপস্থাপন করা যায়, বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। যদি একটু এখানে গুণ হয় তাহলে তখন আমরা বলতে পারবো বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। কিন্তু আমরা এখানে প্রতিপাদন করব উত্তল এবং অবতল দুটি দর্পণের ক্ষেত্রেই ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদেরকে এইদিকে আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথমেই আমরা যে বিষয়টি দেখানোর চেষ্টা করব সেটি হলো, এখানে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখাবো ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি একটি চিত্র এঁকে নিলাম।
চিত্রটি আমি যদি উত্তল পৃষ্ঠে পাড়া লাগিয়ে দিই অর্থাৎ সিলভারিং করি, আমি উত্তল পৃষ্ঠটিকে সিলভারিং করলাম অর্থাৎ পাড়া লাগিয়ে দিলাম, এবং অবতল পৃষ্ঠটিকে আমি দর্পণ হিসেবে ব্যবহার করছি, এবং এই অবতল পৃষ্ঠটি কিন্তু মসৃণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে প্রধান অক্ষ এটি হলো দর্পণের মেরু। দর্পণটিকে আমরা যদি এম পি এম ড্যাশ হিসেবে চিহ্নিত করি, তাহলে প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এই অবতল দর্পণটির দিকে একটু দৃষ্টি দেই, তাহলে দেখব এম পি এম ড্যাশ দর্পণটির, অবতল দর্পণটির পি হলো মেরু, সি হলো বক্রতার কেন্দ্র, অর্থাৎ এম পি এম ড্যাশ দর্পণটি যে গোলকটির অংশ তার কেন্দ্র হলো সি। আমরা জানি গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে, সেই জন্যই সি হলো এখানে বক্রতার কেন্দ্র। অর্থাৎ এটি যদি একটি গোলক হতো, তার এই অংশটি আমরা দর্পণ হিসেবে নিলাম, এবং এই যে গোলকটি হতো তার কেন্দ্রটি বক্রতার কেন্দ্র, এবং মেরু এবং বক্রতার কেন্দ্রের ঠিক মাঝখানের যে বিন্দুটি সেটি হলো প্রধান ফোকাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক্ষেত্রে আমরা জানি গোলীয় দর্পণের অর্থাৎ অবতল দর্পণ বা উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক উৎস থেকে, সোর্স অফ লাইট থেকে একটি আলোক রশ্মি দর্পণের কোনো বিন্দুতে আপতিত হয়, তাহলে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, সেই এম বিন্দুতে আপতিত হলো, তাহলে এখন এম বিন্দুটি হলো এ এম আলোক রশ্মির জন্য আপাতন বিন্দু। এই আপাতন যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি দর্পণের কোনো বিন্দুতে আপতিত হয়, তাহলে কিন্তু সেই আলোক রশ্মিটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয় প্রধান ফোকাস দিয়ে। অর্থাৎ আমি অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করলাম, আলোক রশ্মিটি এম এফ পথে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আপাতন বিন্দুতে একটি লম্ব আঁকা যায় এবং সেটিকে আমরা অভিলম্ব বলি। এম বিন্দুতে যে অভিলম্বটি হবে সেটি বক্রতার কেন্দ্র সি দিয়ে গমন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এম সি যোগ করার কারণে এম বিন্দুতে এম সি একটি অভিলম্ব হলো। তাহলে এ পর্যায়ে আমরা যদি একটু লক্ষ্য করে দেখব, একটি আলোক উৎস এ থেকে আলোক রশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে এই দর্পণের প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো, এবং এমসি যোগ করে এম বিন্দুতে এমসি অভিলম্ব পেলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে যে ফিগারটি আমি দেখানোর চেষ্টা করেছি, এই ফিগারটিকে যদি আমরা শাব্দিক ভাবে উপস্থাপন করতে চাই, অর্থাৎ ভাষা দিয়ে উপস্থাপন করতে চাই, তাহলে আমরা কি লিখব? মনে করি এম পি এম ড্যাশ একটি ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট অবতল দর্পণ, যার প্রধান অক্ষ পিসি, বক্রতার
কেন্দ্র, সি প্রধান ফোকাস, ফোকাস এফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রধান ফোকাস আমরা এফ, তাহলে বক্রতার ব্যাসার্ধ PC is equal to R, ফোকাস দূরত্ব PF সমান F। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চিত্র থেকে যদি আমরা দেখি, PC হলো বক্রতার ব্যাসার্ধ, দ্যাট মিন্স R, এবং PF হলো ফোকাস দূরত্ব, দ্যাট মিন্স স্মল f। তাহলে একটি আলোক উৎস এ থেকে আলোক রশ্মি, আমরা যদি এখানে একটি কথা উল্লেখ না করি তাহলেও কোনো সমস্যা নেই। আলোক উৎস এ থেকে একটি রশ্মি দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোক উৎস এ থেকে একটি রশ্মি দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস এফ দিয়ে প্রতিফলিত হয়। এম সি যোগ করলে এম বিন্দুতে এমসি অভিলম্ব পাওয়া গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কোণটি কিন্তু আপাতন কোণ আই, এই কোণটি কিন্তু প্রতিফলন কোণ আর। আমরা যদি চিত্রের দিকে একটু তাকাই তাহলে দেখব কোণ AMC হলো আপাতন কোণ, দ্যাট মিন্স স্মল আই, এবং কোণ CMF হলো প্রতিফলন কোণ, দ্যাট মিন্স স্মল আর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই আপতিত রশ্মি অবিলম্ব এমসি এর সাথে যে কোণ উৎপন্ন করলো তাকে আমরা আপাতন কোণ বলছি, এবং প্রতিফলিত রশ্মি এমএফ এই অবিলম্ব এমসি এর সাথে যে কোণ সিএমএফ উৎপন্ন করলো এই কোণটি হলো প্রতিফলন কোণ। কেননা আমরা জানি আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি আপাতন কোণ, এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি হলো প্রতিফলন কোণ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে বা দ্বিতীয় নিয়ম অনুসারে যে আপাতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং I ইজ ইকুয়াল টু আর। সুপ্রিয় শিক্ষার্থীরা, I ইজ ইকুয়াল টু আর লিখলাম, কিন্তু এখানে কোণের কোনো চিহ্ন দিলাম না। কেননা কোনো কোণকে যদি তার মান দ্বারা প্রকাশ করা হয়, আমি আবারও বলছি, কোনো কোণকে যদি তার মান দ্বারা প্রকাশ করা হয় তাহলে কোণের চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি এই কোণটিকে আমরা লিখতাম AMC, তাহলে আমরা কিন্তু এখানে কোণের ব্যবহার করতাম, এবং আর কোণটিকে যদি আমরা লিখতাম কোণ CMF, তাহলে কিন্তু আমরা এই যে কোণের চিহ্ন ব্যবহার করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যখনই একটি কোণকে তার প্রতীকগুলো দিয়ে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয় তখন কিন্তু কোণ চিহ্ন বা কোণের সাইনটি দিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিন্তু যখন মান দ্বারা কোনো কোণকে প্রকাশ করা হয় তখন কোণের চিহ্নটি দিতে হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন লিখব, সুতরাং কোণ AMC ইজ ইকুয়াল টু কোণ CMF অর্থাৎ আপাতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, ইকুয়েশন 1। আবার AM সমান্তরাল FC বা PC। আমরা যদি আবার লিখি AM সমান্তরাল PCও লেখা যাবে, CFও লেখা যাবে। তাহলে আমরা এখন লিখি PC, আবার AM সমান্তরাল CF লেখা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, CF এবং MC তাদের ছেদক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখব, সুতরাং কোণ AMC ইজ ইকুয়াল টু একান্তর কোণ MCF ইকুয়েশন 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যখন দুটি সমান্তরাল সরলরেখাকে আরেকটি সরলরেখা বিপরীত প্রান্তে ছেদ করে তখন ছেদবিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলো একান্তর কোণ এবং পরস্পর সমান। তাহলে আমি যদি একটু আলাদাভাবে এখানে তোমাদের দেখানোর চেষ্টা করি, সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটি সমান্তরাল রেখা আছে, আরেকটি সরলরেখা যদি এই সরলরেখাটির এই প্রান্তে, এই সরলরেখাটির এই প্রান্তে ছেদ করে, তাহলে এই যে বিপরীত প্রান্তে ছেদ করার কারণে ছেদবিন্দুতে যে কোণ উৎপন্ন হলো এই কোণ দুটি সমান এবং তারা একান্তর কোণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানেও সেই একান্তর কোণ তোমরা চিনতে পেরেছো বা বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি এখন সমীকরণ করব না, আমরা 1 ও 2 যোগ করি। 1 ও 2 যদি যোগ করি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটু 1 থেকে 2 বিয়োগ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যোগ করব না, 1 থেকে 2 বিয়োগ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু উপরে লিখছি। তাহলে সমান চিহ্নের অর্থাৎ ইজ ইকুয়াল টু চিহ্নের বাম পাশে যেগুলো আছে আমরা সেগুলো, সেই রাশি যতগুলো রাশি আছে বাম পাশে লিখব এবং ডান পাশে যে রাশিগুলো আছে ডান পাশে লিখব। তাহলে কোণ AMC ইজ ইকুয়াল টু কোণ
CMF, 2 নম্বরে আছে কোণ AMC ইজ ইকুয়াল টু কোণ একান্তর কোণ MCF। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে বিয়োগ করি, বিয়োগ করে তাহলে আমরা কি পাই দেখা যাক। চিহ্ন পাল্টিয়ে দিলাম, তাহলে কোণ AMC সমজাতীয় রাশি, বিপরীত চিহ্ন বিশিষ্ট, সুতরাং এই রাশি দুটি কাটা যাবে। 0 ইজ ইকুয়াল টু কোণ CMF মাইনাস কোণ MCF, বা আমরা যদি এখন এই কোণটিকে এই পাশে নিয়ে আসি, মাইনাস সাইনটি প্লাস সাইনে রূপান্তরিত হবে, অর্থাৎ কোণ MCF ইজ ইকুয়াল টু কোণ CMF। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন এই কোণ দুটিকে চিত্রের সাথে মিলিয়ে নিতে চাই, তাহলে আমরা দেখব কোণ MCF অর্থাৎ এই কোণটি ইজ ইকুয়াল টু কোণ CMF অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি শেষ পর্যন্ত সমান দাঁড়ালো। কোণ MCF অর্থাৎ এই কোণ এবং কোণ CMF পরস্পর সমান হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানি একটি ত্রিভুজের দুটি কোণ যখন সমান হয় তখন ওই ত্রিভুজের দুটি বাহু কিন্তু সমান হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, একটি ত্রিভুজের দুটি কোণ যখন সমান হয় তখন ওই ত্রিভুজের দুটি বাহু কিন্তু সমান হয় এবং তখন ওই ত্রিভুজটি হয়ে যায় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে MCF ত্রিভুজটিতে আমরা কোণ CMF ইজ ইকুয়াল টু কোণ MCF পেলাম, তার অর্থ দাঁড়ালো এই কোণটির সমান পেলাম। আর এজন্যই এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হলো, অর্থাৎ এই ত্রিভুজটির দুটি বাহু সমান, সেটি হলো MF ইকুয়াল টু CF। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুতরাং ত্রিভুজ CMF একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমি কিন্তু শর্তটি আগেই উল্লেখ করেছি যে একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে ওই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। সম শব্দের অর্থ সমান, দ্বি অর্থ দুই, বাহু অর্থাৎ এই ত্রিভুজটির দুইটি বাহু সমান, এজন্য সমবাহু ত্রিভুজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুতরাং এই ত্রিভুজে MF ইজ ইকুয়াল টু CF। আবার আমরা কিন্তু লিখতে পারি CF ইজ ইকুয়াল টু PF। কেননা বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবিন্দুই হলো প্রধান ফোকাস। সুতরাং FPC এর মধ্যবিন্দু হলে আমরা লিখতে পারি PF সমান CF। M বিন্দু P বিন্দু থেকে খুব বেশি দূরে অবস্থিত না হয় আমরা লিখতে পারি PF সমান MF। PF সমান কিন্তু আমরা MF লিখতে পারি, কেননা এই দর্পণটি একটি ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট দর্পণ। ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট দর্পণ হওয়ায় এই অবতল দর্পণটির P বিন্দু এবং M বিন্দু খুব বেশি দূরে অবস্থান করে না। এই জন্য আমরা P বিন্দু এবং M বিন্দু খুব বেশি দূরে না হওয়ার কারণে MF ইজ ইকুয়াল টু PF লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা,
এই যেটি আমি এখানে লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন লিখতে পারি তাহলে বা এখন PF plus CF is equal to PC। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি লিখি PF plus CF is equal to কিন্তু PF। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি CF is equal to PF, তাহলে এখানে CF এর পরিবর্তে আমরা PF লিখলাম, is equal to PC বা 2PF। এখানে কিন্তু আমরা দুইটি PF পেলাম, is equal to PC। আমরা যদি উপরে একটু মুছতে চাই তাহলে এখানে কি দেখব, বা PF is equal to PC by 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু শুরুতেই এখানে উল্লেখ করেছিলাম PC is equal to R এবং PF is equal to স্মল f। তাহলে আমরা PF is equal to, এই আলোচনার শুরুতেই কিন্তু আমরা লিখেছিলাম PF is equal to স্মল f, PC is equal to লিখেছিলাম স্মল r by 2। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই সম্পর্কটি প্রতিপাদিত হলো। আমরা এই সম্পর্কটি তাহলে প্রতিপাদিত করলাম, প্রতিপাদন করা সম্ভব হলো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক বা বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, এই বিষয়টি তোমরা অনুধাবন করতে পেরেছ। তাহলে এখন আমরা যদি উত্তল দর্পণের ক্ষেত্রে এই সম্পর্কটি দেখাতে চাই, তাহলে সেম স্টাইলেই আমরা দেখাতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে এই ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু উত্তল পৃষ্ঠ মসৃণ থাকতে হবে এবং অবতল পৃষ্ঠ সিলভারিং করতে হবে। এই দর্পণটির এই যে অবতল পৃষ্ঠটি কিন্তু আমরা সিলভারিং করেছি, অর্থাৎ পাড়া লাগিয়ে দিয়েছি। আর উত্তল পৃষ্ঠ, এই যে উত্তল পৃষ্ঠটি কিন্তু মসৃণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যথারীতি প্রধান অক্ষ আমরা এটিকে P দিলাম, M, এখানে যদি M দিতে চাই M P M ড্যাশ। তাহলে এই প্রধান অক্ষের সমান্তরালে যদি একটি আলোক রশ্মি আবারও এখান থেকে আসবে সোর্স অফ লাইট অর্থাৎ যে কোনো আলোক উৎস থেকে একটি আলোক রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের M বিন্দুতে এসে আপতিত হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে M বিন্দুতে আপতিত হওয়ার পর আলোক রশ্মিটি MB পথে প্রতিফলিত হলো। তাহলে AM হলো আপতিত রশ্মি, MB হলো প্রতিফলিত রশ্মি। তাহলে এই BM কে যদি পশ্চাৎ দিকে আমরা বর্ধিত করি, তাহলে এই আমরা কিন্তু প্রধান ফোকাস দিয়ে এই রশ্মিটি গমন করবে। এবং এই M বিন্দুতে যদি আমরা একটি অভিলম্ব আঁকি MN, M বিন্দুতে যদি আমরা একটি অভিলম্ব MN অঙ্কন করি এবং সেই অভিলম্বটিকে পশ্চাৎ দিকে বর্ধিত করি, তাহলে কিন্তু সেই অভিলম্বটি বক্রতার কেন্দ্র দিয়ে গমন করে, দ্যাট মিনস C দিয়ে গমন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে কিন্তু আপাতন কোণ I এবং এই কোণটি হলো প্রতিফলন কোণ R। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি যে ভাষাটি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে এখানে শাব্দিক ব্যাপারটা এখানে ছিল, ভাষা দিয়ে যে বক্তব্যগুলো আমরা উপস্থাপন করেছিলাম, এখানেও একইভাবে ওই বক্তব্যগুলো উপস্থাপন করতে হবে। তারপর তোমরা নিশ্চয়ই ওই বক্তব্যগুলো অবতল দর্পণের ক্ষেত্রে যেভাবে আমি উপস্থাপন করেছি এখানে লিখেছিলাম, তোমরা ঠিক সেইভাবে লিখতে পারবে। তবে ইকুয়েশনাল ফ্যাক্টরটি আমি এখানে দেখানোর চেষ্টা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানেও I সমান R,
অর্থাৎ আপাতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি কোণ আপাতন কোণ এ এম এন ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ বি এম এন বি এম এন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখতে পারি আপাতন কোণ সমান আমরা লিখেছি বি এম এন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বি এম এন কোণের পরিবর্তে লিখতে পারি কোন কোণ, সেটি এখন দেখানোর চেষ্টা করছি। আবার কোণ বি এম এন ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ সিএমএফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আর কোণটির বিপ্রতীপ কোণ কিন্তু এইটি। আমি আবার বলছি, আর কোণের বিপরীত কোণ কিন্তু এটি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ এ এম এন ইজ ইকুয়াল টু কোণ সিএমএফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। যেহেতু আই কোণ সমান আর কোণ, অর্থাৎ আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, এবং এই কোণটি বিপরীত কোণ এই কোণটি, সুতরাং এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ হওয়ার কারণে, আবার এই কোণ সমান এই কোণ হওয়ার কারণে আমরা লিখলাম এই কোণ সমান এই কোণ। অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু যদি সি হয়, আমরা কিন্তু লিখতে পারি এ ইজ ইকুয়াল টু সি অথবা বি ইজ ইকুয়াল টু সি আলাদা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আবারও বলছি, যেহেতু কোণ এ এম এন ইজ ইকুয়াল টু কোণ বি এম এন এবং কোণ বি এম এন ইজ ইকুয়াল টু কোণ সি এম এফ, সুতরাং কোণ এ এম এন ইজ ইকুয়াল টু কোণ সি এম এফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আবার যদি আমরা লিখি পিসি সমান্তরাল এ এম এবং আবারও এম, আমরা যদি এখন বলি এই দুটি বাহুর ছেদক, একই প্রান্তে যদি দুটি ছেদক হয়, অর্থাৎ আমরা এখন বলেছি পিসি সমান্তরাল এ এম এবং এমসি তাদের ছেদক, এবং এমসি তাদের এমসি এই সমান্তরাল বাহুদ্বয়ের ছেদক, এমসি তাদের ছেদক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি কথা উল্লেখ না করলেই নয়, সেটি হলো যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি আরেকটি সরলরেখা একই প্রান্তে ছেদ করে, তাহলে ছেদবিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয় সেই কোণগুলো অনুরূপ কোণ এবং সমান। আমি যদি একটু আলাদাভাবে দেখাই, এই দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একই প্রান্তে আরেকটি সরলরেখা ছেদ করে, তাহলে এই কোণগুলো অনুরূপ কোণ হয় এবং সমান হয়। অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি কিন্তু অনুরূপ কোণ এবং তাদের পরিমাণ সমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি দাঁড়ালো? এমসি তাদের ছেদক, সুতরাং কোণ এ এম এন ইজ ইকুয়াল টু কোণ এম সি এফ। এম অনুরূপ কোণ এম সি এফ। নাম্বার 2, আবারও যথারীতি 1 থেকে 2 বিয়োগ করি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 যদি লেফট হ্যান্ড সাইডের অংশগুলো লেফট সাইডে লিখি এবং রাইট সাইডের কোণগুলো রাইট সাইডে লিখি, তাহলে কোণ এ এম এন মাইনাস কোণ এ এম এন, বা আগের মতো করে যদি আমরা লেখার চেষ্টা করি, তাহলে কোণ এ এম এন বাই ইজ ইকুয়াল টু কোণ সি এম এফ। 2 নম্বরে আছে কোণ এ এম এন ইজ ইকুয়াল টু কোণ
MCF আমরা বিয়োগ করে চিহ্ন পাল্টিয়ে দিব, যেহেতু বিয়োগ এখানে লিখেছি বিয়োগ করি, তাহলে AMN এবং কোণ AMN একই এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, একই জাতীয় রাশি কিন্তু চিহ্ন বা সাইন বিপরীত, সুতরাং এই অংশটি কাটা যাবে, ইজ ইকুয়াল টু কোণ CMF মাইনাস কোণ MCF। তাহলে সুতরাং এই মাইনাস কোণটি যদি এই পাশে আসে, মাইনাস সাইনটি প্লাস সাইন হয়ে যাবে, CMCF, অর্থাৎ সাইড চেঞ্জ করার কারণে সাইনও চেঞ্জ হয়ে গেল, কোণ CMF। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এই ইকুয়েশনটা দেখার চেষ্টা করি ছবির সাথে মিলিয়ে, MCF অর্থাৎ এই কোণটি ইজ ইকুয়াল টু কোণ CMF অর্থাৎ এই কোণটি সমান পেলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও আমরা একটি ত্রিভুজের মধ্যে দুইটি কোণ সমান পেলাম, দুটি কোণের মান সমান পেলাম, তাহলে এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ CMF একটি সমদ্বিবাহু। আমি কিন্তু এই অংশের পরে এখানে লিখছি সমদ্বিবাহু ত্রিভুজ, দ্বিবাহু ত্রিভুজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কোণ MCF ইজ ইকুয়াল টু কোণ CMF হওয়ার কারণে, অর্থাৎ দুটি কোণ সমান হওয়ার কারণে এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হলো। কেননা পূর্বেই আমরা বলেছি যে একটি ত্রিভুজের দুইটি কোণ সমান হলে ওই ত্রিভুজটির দুইটি বাহুও সমান হয়, সেক্ষেত্রে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং CF ইজ ইকুয়াল টু MF এবং PF ইজ ইকুয়াল টু CF, কেননা F PC এর মধ্যবিন্দু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এখন লিখতে চাই, সুতরাং PF প্লাস CF ইজ ইকুয়াল টু PC বা PF প্লাস CF অর্থাৎ PF ইজ ইকুয়াল টু PC, 2PF ইজ ইকুয়াল টু PC বা PF ইজ ইকুয়াল টু PC বাই 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও মনে করে দিচ্ছি, আমরা কিন্তু PF সমান ফোকাস দূরত্ব অর্থাৎ স্মল f দিয়ে প্রকাশ করেছিলাম, তাহলে PF ইজ ইকুয়াল টু স্মল f ইজ ইকুয়াল টু PC। সুপ্রিয় শিক্ষার্থীরা, PC হলো বক্রতার ব্যাসার্ধ, যাকে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখিয়েছিলাম স্মল r, তাহলে আমরা লিখলাম স্মল r বাই 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক সম্পর্কটি প্রতিপাদিত হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে দুটি অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক এই সম্পর্কটি প্রতিপাদন করা হলো, তোমরা বাসায় মোর প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স সেম অ্যান্ড পারফেক্ট। তোমরা চেষ্টা করবে ভালো করার, তাহলে এই বিষয়গুলো তোমাদের কাছে সহজ থেকে সহজতর হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।